হাসিনা আমলে লুটপাটের সাক্ষী ব্যাংক খাত। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। তথ্য শ্বেতপত্রের। টাকা ছাপিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। 8 বছরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ধানমন্ডির আল আকসা জামে মসজিদের দোকান ও জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের বিরুদ্ধে। ভয় মুখ খোলেনি ভুক্তভোগীরা। ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বাংলাদেশে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। আগামী বছর রফতানিতে প্রস্তুত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার দেশের খবর। হাসিনা আমলে মহা লুটপাটের সাক্ষী দেশের ব্যাংক খাত, যার আদ্যপান্ত উঠে এসেছে চলতি মাসের শুরুতে প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্রে। আতঙ্কিত গ্রাহকের আমানত তোলার চাপ ছিল বছর জুড়েই। দুর্বল ব্যাংকের জন্য টাকাও ছাপিয়েছেন নতুন গভর্নর। ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিদায় নিতে যাওয়া বছরে ব্যাংক পরিস্থিতির কথা তুলে ধরছেন সাইফুল ইসলাম। 12 ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 9টিতে জ্বলছে লালবাতি, 3টির অবস্থান ইয়েলো জোনে। ভালো আছে 16 ব্যাংক। সব মিলিয়ে 38টি দুর্বল ব্যাংকের খবর গণমাধ্যমে ফাঁস হয় চলতি বছরের প্রথম প্রান্তিকেই। এরপর 14ই মার্চ খেয়ে ফেলা পদ্মা ব্যাংকের বুকে আশার পাল উড়াতে চায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে আসা পদ্মা ও এক্সিমের একীভূত হওয়ার ঘোষণা। 2009 সালে শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের পর চলতি বছরে ব্যাংকটি আবারও একীভূতের আলোচনায় আসে। আতঙ্কে পড়েন ব্যাংকটির কর্মী ও আমানতকারীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 21 জুলাই থেকে 3 দিন সাধারণ ছুটির কবলে পড়ে ব্যাংক খাত। 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই রাত থেকে ব্যাংকিং লেনদেনে স্বাভাবিক হতে থাকে ইন্টারনেট সেবা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব পেয়েই অ্যাসালম গ্রুপের কবজায় থাকা 8টি সহ 12টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙেন ও পুনর্গঠন করেন। ব্যাংক খাতের সংস্কারে সেপ্টেম্বরেই গঠিত হয় 6 সদস্যের টাস্কফোর্স। অক্টোবরের বড় খবর, লোকসানি পদ্মা ব্যাংকে টেনে তুলতে আসা এক্সিম নিজেই সাঁতরাচ্ছে লোকসানের নদীতে। 24 ডিসেম্বর ঘোষণা আসে একীভূত না হওয়ার। 28 নভেম্বর সংকটে থাকা 6 ব্যাংকে তারল্য সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপানোর কথা জানান গভর্নর। যদিও দায়িত্ব নিয়ে দৃঢ় ঘোষণা দিয়েছিলেন টাকা না ছাপানোর। ব্যাংক খাতে লুটপাটের ফলাফল সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। অর্থনীতির শ্বেতপত্রে জানানো হয় এসব লুটপাটের পরিমাণ 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল নির্মাণ ব্যয়ের সমান। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মসজিদের মতো পবিত্র জায়গাও রক্ষা পায়নি আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের হাত থেকে। রাজধানীর ধানমন্ডির আল আকসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হয়ে নিয়ন্ত্রণে নেন 2টি দোকান। তার ছেলে মাসে 31,000 টাকা ভাড়া তুলে মসজিদের ফান্ডে দেয় মাত্র 5,000 টাকা। শুধু তাই নয়, মসজিদের জমিতে নিজের বাড়ির সীমানার পিলার দিয়েছেন, সেখানেও দিয়েছেন অফিস ভাড়া। 8 বছর ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও ভয়ে মুখ খোলেননি কেউ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি 4-এ আল আকসা জামে মসজিদ, নিচে 2টি দোকান। কথা হলো বিসমিল্লা ড্রাই ক্লিনার্সের মালিকের সঙ্গে। জানালেন 2.5 লাখ টাকা অগ্রিম দিয়ে ভাড়া নিয়েছেন। প্রতি মাসে ভাড়া 18,000 টাকা। অ্যাডভান্স দিয়েছে 2.5 লাখ টাকা, আর আমি তো ভাড়া দিয়ে 18,000 টাকা। পাশের আরেকটি দোকান, এটির ভাড়া 13,000 টাকা। ভাড়া সাধারণত মসজিদ কমিটির উঠানোর কথা, কিন্তু ভাড়া উঠান মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ছেলে আবরার। ভাড়া তো আপনার বছর খানেক হইতে আবার আরো 1,000 বাড়াইছে, বর্তমানে 13,000। কথা হয় মসজিদের খাদেমের সঙ্গে। জানালেন 8 বছর আগে এই দোকান 2টি তৈরি করা হয়, তখন থেকে এটির ভাড়া উঠান আবরার। মসজিদের ফান্ডে আসে মাত্র 5,000 টাকা। 18,000 আর 30,000 সেটা আমি অন্তত পক্ষে জানি না। সেক্রেটারি সাহেবের ছেলে উনি এটা ভাড়া উঠা, এটা আমার দেটাতে। এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ কুড়িগ্রাম 4 আসনে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই ক্ষমতা বলেই মসজিদ কমিটিতে
দীর্ঘদিন ধরে অনিয়ম করছে বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগের নেতা সাল আবার কিসের আওয়ামী লীগের নেতা? এখন মসজিদের টাকা, ওটা হক হচ্ছে মসজিদের টাকাটা মসজিদকে দেন। রোজার সময় যে টাকাটা উঠে আমাদের তারাবির, আজ পর্যন্ত এত বছর ধরে যত বছর আমি আসছি আমি কখনো শুনি নাই যে এই টাকাটা অমুক খাতে, এই টাকাটা অমুক খাতে। কোন খাতে কোন টাকাটা যেতেছে যদি জিজ্ঞেস করি, এটা চলে গেছে, কোথায় চলে গেছে? এখানেই শেষ নয়, রয়েছে মসজিদের জায়গা দখলের অভিযোগও। কমিটির ছেলে অবকার যে হোক, টাকা অন্য কেউ খায় মসজিদ বাদে, তাহলে এটা অপরাধ। আমরা সুষ্ঠুভাবে সবকিছু সমাধান চাই আর কি, সুন্দরভাবে মসজিদটা চলুক। এ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির কেশিয়ারের সঙ্গে। তার দাবি, মসজিদ নির্মাণের সময় সালামি বাবদ 5 লাখ টাকা দিয়েছিলেন মুরাদ লতিফ, সে কারণেই ভাড়া উঠান তারা, যদিও এর কোনো কাগজ দেখাতে পারেননি কেশিয়ার। এটা সালামি দেওয়া হয়েছে, কোথাও কাগজপত্র আছে আমার কাছে না। আপনারা ইয়ে করেন, একটা সবাইকে ডাইকা এটা কি হয়, সুষ্ঠু একটা সমাধান হোক। এই মিটিংয়ের অ্যাপ্রুভালের মাধ্যমে যেটা কমিটি অ্যাপ্রুভ করবে, তারপরে হয়তো লিজ দেওয়া যেতে পারে। তো এরকম কোনো বিষয় যদি আমার মনে হয় না আছে। অভিযুক্ত মুরাদ লতিফ ও তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি, বাসায় গেলেও খোঁজ মেলেনি তাদের। আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ ও তার ছেলে এই মসজিদের দুটি দোকান থেকে ভাড়া বাবদ গত 8 বছরে তুলেছেন 30 লাখ টাকা, অথচ মসজিদ ফান্ডে জমা হয়েছে মাত্র 5 লাখ টাকা। এতদিন আওয়ামী লীগের ভয়ে কেউ মুখ না খুললেও মুসল্লিরা এখন বলছেন এটির একটি যৌক্তিক সমাধান দরকার। মসজিদের টাকা জমা হওয়া উচিত মসজিদের ফান্ডেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। মারওয়ান শিপিংয়ের জন্য 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। আগামী বছর জাহাজটি রফতানি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 2020 সালের পর আবারও জাহাজ রফতানি করতে যাচ্ছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। মারওয়ান শিপিং নামে আরব আমিরাতের একটি কোম্পানির 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। রায়ান নামক ল্যান্ডিং ক্রাফট জাহাজটি আগামী বছর রফতানি করা হবে। মারওয়ান শিপিংয়ের সঙ্গে 2023 সালে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। খালিদ ও ঘায়া নামে আরও 2টি টাগবোট 2025 সালেই রফতানি করা হবে। বাকি 5টি জাহাজও একই বছরের মধ্যে বিভিন্ন সময় পাঠানো হবে। দক্ষ জনশক্তির কারণে 7-8 মাসের মধ্যে জাহাজ ডেলিভারি পর্যায়ে চলে এসেছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা। সিস্টার ভেসেল এইটার পরে আরও 2টা আছে, সেম জাহাজ আর কি। 7 মাস 8 মাসেই এই পর্যায়ে চলে আসছে, একেবারে ডেলিভারি পর্যায়ে চলে আসছে। তো ওইগুলিও অলমোস্ট হাল হয়ে যাচ্ছে প্রায়। তো মেশিন আসলে ওগুলি ইমিডিয়েট হয়ে যাবে। দুবাই চলে যাবে এখান থেকে। দুবাইতে ওরা লোকাল ইউজ করবে, আশেপাশে কোস্টাল এরিয়াগুলিতে ব্যবহার করবে, কাতার, কুয়েত, ওইসব জায়গাগুলিতে সব ঠিকঠাক থাকে। আমরা এই আরও অনেক অর্ডার পাওয়ার চান্স আছে আর কি। জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ইয়ার্ডে 9টি জাহাজ রপ্তানির কাজ চলছে। জাহাজ বানাতে বিদেশিরা বাংলাদেশে আসছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। বিদেশিরা আসে শুধু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কম্যানশিপ, ওয়ার্কাররা মানে কিভাবে যে ওরা ওদের একটা মায়া আছে, মানে আই ক্যান সি দে লাভ টু ওয়ার্ক। ইজ অফ ডুইং বিজনেসটা যদি একটু সহজ যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি আমরা এগিয়ে যেতে পারবো। এখন একটা সুযোগ, এই সাইকেলটা যেন আমরা মিস না করি। এটা পৃথিবী জোড়া এখন সমস্ত শিপ বিল্ডারগুলো প্রায় 2-3 বছরের জন্য ওদেরও অনেক অর্ডার আছে, আমরা ওই সাইকেলটা মিস করতে চাই না। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 33টি জাহাজ রফতানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন চেয়েও বেশি। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে ওই দিন বেলা 3টায় ঘোষণাপত্রটি দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরপর একই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে পাঠানোর সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী সাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। সশস্ত্র বাহিনীতে বিগত 15 বছর ধরে
বিগত 15 বছর ধরে সশস্ত্র বাহিনী থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত যারা হয়েছেন তারা আজ এই জাহাঙ্গীর গেটের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আছেন তিন বাহিনীর বিভিন্ন চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারবর্গ এখানে জড়ো হয়েছেন, একটা কর্মসূচি দিয়েছেন। তাদের মূলত 3 দফা দাবি নিয়ে তারা এখানে এসেছেন। বিগত 15-16 বছরে বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে তারা 3 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন। প্রথমত হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। দ্বিতীয় দফা হচ্ছে যদি চাকরিচ্যুত করা সম্ভব না হয় তাহলে তাদেরকে পূর্ণ পেনশন সুবিধা সহ তাদেরকে পেনশন সুবিধা তাদেরকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যেই ব্রিটিশ আইনের যে তারা বলছেন যে একটা নির্দিষ্ট যেইভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যেই পদ্ধতি ফলো করে সেই পদ্ধতির সংস্কার তারা চান। মূলত এই 3 দাবি নিয়ে তারা আজকে এই জাহাঙ্গীর গেটের সামনে তারা একটি প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি চাকরিচ্যুত পরিবারবর্গ এবং যারা সবাই এখানে দাঁড়িয়েছেন। তারা সকাল 10টা থেকে এখানে জড়ো হওয়া শুরু করেন এবং তাদের হচ্ছে নানা দাবি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 5 তারিখ সেপ্টেম্বর মাসে গত 5 তারিখ তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের তালিকা প্রদান করেছিলেন এবং গত 8 তারিখ তারা হচ্ছে প্রেস ক্লাবের সামনেও তারা কর্মসূচি করেন এবং তারা গত 15 তারিখ 350 জনের তালিকা করে তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং সেই স্মারকলিপিটি জমা দেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীর গেট থেকে সর্বশেষ। ময়মনসিংহের গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একের পর এক চুরি হলেও ধরাছোঁয়ার বাইরে চক্রটি। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। খুঁটিতে ট্রান্সফরমার থাকলেও ভেতর থেকে খুলে নেওয়া হয়েছে মূল উপকরণ তামার তার। নিচে পড়ে আছে বিদ্যুতের লাইনের কিছু ধাতব উপকরণ। সম্প্রতি এমন চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের দীঘা গ্রামে। গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। 5-6 দিন পরে রোয়া লাগানোর সময় অনেক সময় যদি কারেন্ট না থাকে তাহলে তো আমরা কৃষক মরার মতো, অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কিছুদিন পরে এটা যদি চুরি হয়ে যায় তাহলে তো এটা অনেক সমস্যা। এটা তো দেখা গেছে র লাগানোর পরে আরেকবার চুরি হয়ে গেল, এটা আরেক সমস্যা। এই চুর ধরে যদি ধরা যায় তাইলেই কেবল আমাদের বাঁচার পথ হবে। আমরা আইনে লাগাইলাম কষ্ট করে, আবারও যদি খুলে নেওয়া যায় দ্বিতীয়বার লাগানোর মতো শক্তি আমাদের থাকবে না। বিদ্যুৎ বিভাগ বলছে 5 কেভি থেকে 25 কেভি পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমারে 9 কেজি থেকে প্রায় 30 কেজি তামার তার থাকে। পুরনো তামার তার প্রায় 1000 টাকা কেজি করে বিক্রি করা যায়। চুরি ঠেকাতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এই শীত মৌসুমে যখন ঘন কুয়াশা থাকে, মানুষের আনাগোনাটা কম থাকে, এই সময়টাতেই চোরগুলা টার্গেট করে এই সময়টাতে তারা ট্রান্সফরমার চুরিগুলা বেশি করতেছে। পুরস্কার ঘোষণা করছে, বিশেষ পুরস্কার, যে যারা এই গ্রুপ ধরে দিতে পারবে তাদের একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। একের পর এক চুরি হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি। সেচ ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করে পাহারার ব্যবস্থা অলরেডি আমরা সেখানে রেখেছি এই সিজনটাতে, যাতে অন্যান্য বছরের তুলনায় আমাদের এই ট্রান্সফরমার চুরিটা কমে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গফরগাঁও উপজেলা পল্লী বিদ্যুতের ৬৬,০৩৬ জন ও পিডিবির প্রায় ৭১,০০০ গ্রাহক রয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নেত্রকোনা পৌর এলাকার তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাস থাকে না দীর্ঘ সময়। চুলা জ্বললেও গ্যাসের চাপ না থাকায় রান্না করাই কঠিন। বাধ্য হয়ে অনেকেই রেস্টুরেন্ট থেকে কিনে খাচ্ছেন খাবার।
তবে সরবরাহ কম থাকার অজুহাত তিতাস কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। সুইচ চালু করলেও গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সামান্য গ্যাস আসলেও তা দিয়ে রান্না করতে সময় লাগছে অনেকক্ষণ। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক সংযোগে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সরবরাহ কমে যাওয়ায় খাবার রান্না নিয়ে বিপাকে পড়েছেন পৌরবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও এখনো সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রেস্টুরেন্ট থেকে কেনা খাবারের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে। অনেকে আবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করছেন। গ্যাস অনেক কম, রান্না করতে অনেক সমস্যা হয়, সকালে নাস্তা করা যায় না, বাচ্চাদের বাইরে থেকে খাবার আইনা তারপরে খাওয়াইতে হয়। যখন বিকালে একটু আসে রান্না করতে যাই, তাও থাকে না। 9টার পর থেকে কোনো গ্যাস থাকেই না, মানে একটু একটু আগুন একবেলা রান্না করে খাইতে হয়। অবৈধ কোথায় ইউজ করতেছে না ইউজ করতেছে এগুলো খুঁজে খুঁজে তারা বের করবে, যে বের করে তারপর বের করে এগুলো কাটা দিবে। মাঝে মাঝে তো এরকম হইতাছে, শীতের মধ্যে সবচেয়ে বেশি আর কি। গ্যাসের যে সংকটটা সেটা একটা কৃত্রিম সংকট, এবং পাশাপাশি যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলো এই গ্যাস সংকটে দায়ী। কম সরবরাহের অজুহাত তিতাসের, পাশাপাশি অবৈধ সংযোগ না নেওয়ারও আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্যাসের যে সাপ্লাইয়ের কিছুটা ঘাটতি আছে, যার ফলে এটা সামগ্রিকভাবে শুধু নেত্রকোনা না, তিতাসের যে আওতাভুক্ত যতগুলি 13টা জেলা, সবগুলি জেলাতেই সেম সমস্যা। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে, আসল সমস্যা। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা 5,600। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সময় সংবাদ। অস্তিত্ব সংকটে সিলেট বিভাগের 4 জেলার 37টি নদ নদী। দখলের কারণে অনেক নদীর গতিপথও পাল্টে গেছে। এর মধ্যে সুরমা, কুশিয়ারা সহ প্রায় 8টি নদীর 3,600 মিটার জায়গা বেদখল হয়ে গেছে। এমনকি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেশিরভাগ। তবে সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দিগেন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর ময়লা পানি 11টি ছড়ার মাধ্যমে সুরমা নদীতে গিয়ে মিশছে। একদিকে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, অন্যদিকে নগরীর আবর্জনায় ভরে গেছে নদী। এরই মধ্যেই চলছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের কাপড় ধোয়ার কাজ। সিলেট নগরী যত হাসপাতাল আছে সব এখানে দেওয়া হয়। উসমানী মেডিকেল থেকে দৈরিয়া সদর হাসপাতাল পর্যন্ত সব মেডিকেলেরই। বাজারের ভিতরে সিটে কোনো ডাস্টবিন দিছে না, এর কারণে আপনারা গাঙ্গরসরা ফালানি লাগের বাধ্যতামূলক। কেন অত বড় বাজার একটা সিটের কোনো ইয়ে নাই। পাকা, আধা পাকা ও টিন শেডের স্থাপনা তৈরি করে সুরমা, কুশিয়ারা, গোয়াইন, মাকুন্দা, ধলাই, মরা ধলাই, তৈমুরনগর, সূর্যখাল নদ নদীর প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ নদী খেকোদের দখলে। এছাড়া বাসিয়া নদীর 2 কিলোমিটার আছে 286 জনের অবৈধ দখলে। 38 কিলোমিটার দীর্ঘ এই বাসিয়া নদী সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরবাসীর আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ রাখার কথা থাকলেও অপরিচ্ছন্নতা এবং দখলের কারণে এই নদীর সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী। কৃষিকাজ, রবি শস্য চাষ থেকে কিন্তু মানুষ বঞ্চিত। একটি মাত্র কারণ হলো নদী ভরাট হওয়ার কারণে। নদী রক্ষা কমিশনের তথ্য মতে বিভাগে নদ নদী 168টি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে মাত্র 36টি। এসে খতিয়ানে মিলে 215টির হিসাব। দখলদারির কারণে অনেক নদী তার গতিপথ ও অস্তিত্ব হারিয়েছে। এগুলো নদ নদীর অবৈধ দখল মুক্ত করে খনন করার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। নদীকে নদীর মতো করে থাকতে দিতে হবে, দখল দূষণ থেকে মুক্ত রাখতে হবে। নদীর পর্যাপ্ত পরিমাণে যেখানে খননের প্রয়োজন হবে সেভাবে করতে হবে, না হলে কিন্তু যে সংকটাপন্ন নদীকে আসলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব না। আমাদের পার্টের যে অংশগুলো, যে আমরা নদী ড্রেজিং করা বা খাল খনন করা বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা যখনই করি, তখন দখল এবং দূষণমুক্ত করার ক্ষেত্রে প্রশাসন, পুলিশের সহায়তা নিয়ে আমরা করে থাকি। আর বাকি পুরো কাজটা কিন্তু সিলেটে যে বিভিন্ন নদীর দখল দূষণ আছে এগুলা বিভিন্ন দপ্তর মিলে আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট বিভাগের 18টি নদী খনন ও দখলমুক্ত করতে 1676 কোটি টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
হবিগঞ্জের লস্করপুর ভ্যালির 4টি সহ 7টি বাগানে গেল মৌসুমের চা পাতা সংগ্রহ হয়নি। কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন 2000-এর বেশি শ্রমিক। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় আন্দোলনে নেমেছেন তারা। এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে চা গাছের পাতা, আবার অনেক বাগানে গাছ বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বাগানের পাশাপাশি বন্ধ রয়েছে সংশ্লিষ্ট অফিসও। আওয়ামী লীগ সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান সহ 7 পরিচালক একসঙ্গে দায়িত্ব থেকে সরে যান। ফলে অর্থ সংকটে পড়ে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি। এ কারণে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির মূল 4টি বাগান সহ 7টি চা বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ করা হয়নি। লম্বা হয়ে গেছে, এই পাতা দিয়ে তো আর চা পাতা হবে না। গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বাগানগুলো অনেক খারাপ হয়ে গেছে। 3-3.5 মাস থেকে তলব পাচ্ছে না, উচিত কাম করলেও তলব পাচ্ছে না। নার্সারিতে যে চা গাছগুলো আছে এইগুলাও একবারে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে এই বাগান বন্ধ থাকার কারণে। দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 1.5-2 মাস থেকে আমাদের বাগান বন্ধ ছিল। এখন আমরা পেমেন্টও অতি শীঘ্রই আমরা পেমেন্টও দিয়ে দেবো। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বাগান আগের মতো ইনশাল্লাহ। হবিগঞ্জের চণ্ডীছড়া ও পারকুল এবং মাধবপুরের তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে 2000-এর বেশি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন সময় সংবাদ। 7 বছরে ট্রফি খরা কাটাতে এবার ভিন্ন পথে হাঁটবে রংপুর রাইডার্স। তারকা বিদেশিদের পেছনে না ছুটে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বাজিমাতের লক্ষ্য বিপিএল-এর অন্যতম পেশাদার এই ফ্র্যাঞ্চাইজির। স্কোয়াড নিয়ে খুশি থাকলেও হেড কোচ মিকি আর্থারের মাথা ব্যথার নাম তারকা খচিত ফরচুন বরিশাল। তবে ফরেন রিক্রুটরা মানিয়ে নিলে রংপুরকেও হারানো কঠিন হবে বিশ্বাস প্রোটিয়া কোচের। নিজেদের ভেন্যুতে অনুশীলনের বিলাসিতা কেবলই রংপুর রাইডার্সের। বিপিএলে পেশাদারিত্বের মাইল ফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটা, সেটাও এসেছে 7 বছর আগে মাশরাফির নেতৃত্বে। শিরোপা না পেলেও রাইডার্সের জার্সি গায়ে প্রতি মৌসুমেই বিপিএল মাতাচ্ছেন বড় সব নাম। তবে এবার কৌশল বদলেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকা নয়, বরং রাইডার্সদের আস্থা লোকাল ক্রিকেটারে। যদিও মাথা ব্যথার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। Having your local players perform, I think that's the key. You're playing with 7 local players every time, so having your local players perform gives you an advantage. But you know, all the other teams are good. I mean, Borichal look outstanding. They've got a lot of good overseas players and a lot of good local players. Almost the national team. Almost the national team. অক্টোবরে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া মিকি আর্থার এরই মধ্যে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। সুহানদের সক্ষমতা জানেন, শিষ্যদের কাছে প্রত্যাশা পরিকল্পনা বাস্তবায়নের। I know these players. I've worked with these players. I know that we've got enough talent to, if we play to the best of our ability, we're going to be very hard to beat. And all our primary focus is in now is to get to the last 4. টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবে না রাইডার্স, যদিও ওপেনিং স্লট পূরণে আছে হেলস, টেলর, অতলরা। তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম। যুব দলের অধিনায়কে মুগ্ধ প্রোটিয়া এই কোচ। সবশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে কাটা পড়ে রংপুর। এর আগে গ্রুপ পর্ব। নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার, আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসিনা আমলে লুটপাটের সাক্ষী ব্যাংক খাত। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। তথ্য শ্বেতপত্রের। টাকা ছাপিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। এবং ধানমন্ডির আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের হাত থেকে রক্ষা পায়নি মসজিদও। জায়গা দখল করে বাড়ির পিলার, দোকান ভাড়ার লাখ লাখ টাকা আত্মসাৎ। ভয়ে মুখ খোলেনি মুসল্লিরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।